স্বাগত আজকের বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মুহিউদ্দিন। আবারও একটি সংলাপের পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে এরকম মনে করছেন রাজনীতিবিদদের অনেকেই, কারণ বেগম জিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে যে কোনো সময় সংলাপে বসতে রাজি তারা। এইসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত আছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ। কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যোগ দেবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী। আমরা প্রথমেই জামান ভাই বলছিলেন যে কাজী ফিরোজ রশিদ ভাই আজকে সংসদে বাজেট সম্পর্কে বক্তৃতা দিয়েছেন, সেই সম্পর্কে শুরু করতে আমি কাজী ফিরোজ রশিদ ভাই আপনার কাছে আসছি যে অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যের সময় আমরা দেখেছি যে আপনারা সরকারি দলের সদস্যদের সাথে তাল মিলিয়ে বরং কিছুটা বেশি টেবিল চাপটেছেন আপনারা। আজকে আবার আপনি বাজেট বক্তৃতার শেষ পর্যায়ে দাঁড়িয়ে আপনি বাজেটের সমালোচনা করেছেন। শুধু তাই নয়, আপনি আপনাদের দলের যে চেয়ারম্যান সেই ক্ষেত্রে বাজেটকে স্বপ্নবিলাসী বলেছেন, অতীতের কোনো বাজেটই লক্ষ্যমাত্রা অর্জন করা হয়নি সেগুলি বলা হয়েছে। আপনি আজকে বলবেন যে কেন আজকে বাজেটের আপনি আবার বিরোধিতা করলেন বা কিছু বিরোধী বক্তব্য রাখলেন? আসলে বিরোধিতা তো এই ধরনের আমরা খুব সংসদে বসে যতটুকু বিরোধিতা করা দরকার তার বাইরে আমরা করি না, এটা ঠিক। এই যাবৎ মানুষ যেটা দেখেছে যে বিরোধী দল থাকবেই মানে সংসদে বাজেট পেশের সঙ্গে সঙ্গে বলবে যে আমরা বাজেট প্রত্যাখ্যান করলাম, এই বাজেট হচ্ছে সর্বকালের সর্বনিকৃষ্ট বাজেট এবং এটা গরিবকে আরও গরিব, ধনীকে আরও ধনী করার বাজেট, এটা বলে ফাইল ছুড়ে দিয়ে বাজেট প্রত্যাখ্যান করে পরের দিন একটি হরতাল দেবে। এটা হচ্ছে বিরোধী দলের কাজ বাজেট দেওয়ার সঙ্গে সঙ্গে। আর সরকারি দলের কাজ হচ্ছে কে কত প্রতিযোগিতার নামে চাটুকারিতা করা যাবে। এই বাজেট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাজেট, এই বাজেট পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বাজেট, কালকে এক মান্য প্রতিমন্ত্রী বলেছেন। এই ধরনের বাজেট উন্নয়নশীল দেশেও দিতে পারবে না সন্দেহ, উনি সন্দেহ প্রকাশ করেছেন। তো এই ধরনের চাটুকারিতার একটি প্রতিযোগিতা চলে। তা সেখান থেকে বেরিয়ে এসে আমরা বলছি যে বাজেটে কোথায় কোথায় কি ঘাটতিগুলো আছে, কি দুর্বলতাগুলো আছে। আমরা চাই যে দেশটা তো এই আমাদের ট্যাক্সের টাকায় চলে, আমাদের ট্যাক্সের টাকা বৈদেশিক মুদ্রা কিছু আমাদের শ্রমিকরা উপার্জন করে কষ্ট করে, আর আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড যত ইগুলো আছে ইন্ডাস্ট্রি আছে সেখান থেকে তারা যেটা বৈদেশিক মুদ্রা অর্জন করে, এইটা নিয়েই আমরা চলি। আমাদের ট্যাক্সেরটা দেখেন প্রতি বছর কিন্তু ট্যাক্স বাড়ানো হয়, ট্যাক্সের পরিধিও বাড়ে, অঙ্কও বাড়ে, কিন্তু মানুষ কিন্তু সেইভাবে সুযোগ সুবিধা পায় না। আপনি যে সুযোগটা নাগরিক সুবিধা দরকার, যেমন এখন পানি, বিদ্যুৎ, সরেজ লাইন, এই ঢাকা শহরেই নেই। প্রচণ্ডতম এই গরমের মধ্যে মানুষের ইলেকট্রিসিটি নেই, পানি কি তীব্র অভাব আমাদের পুরান শহরে এখনও। আমি জানি যে গ্যান্ডির এলাকায়, এই ধূপখোলা মঠ এলাকায়, আমাদের লক্ষ্মীবাজার এলাকায় পানি নেই, সংকট আছে, গ্যাসের সংকট, ইলেকট্রিসিটির সংকট, ড্রেনের অবস্থা খুবই খারাপ পুরান শহরে। সেই মান্দাতার আমাদের ড্রেনগুলোর ব্যবস্থা আছে, লোক সংখ্যা তার থেকে অন্তত 50 গুণ বাড়ছে, কিন্তু ড্রেনের সেই একই অবস্থা রয়ে গেছে। কি অবস্থার মধ্যে মানুষ বাস করে যে পানিটা আমাদের নতুন শহরে ভাগ্যবানরা ব্যয় করেন। এই যে আমাদের গুলশান, বনানী, বাড়িধারা, এখানে গাছকে পরিচর্যা করতে যে পানি যায় অথবা তাদের দামি গাড়ি ধুইতে যে পানি যায়, আমাদের পুরান শহরের লোকেরা কিন্তু খাবার জন্য পানিটা পায় না। এবং সেটা আমরা প্রতিনিয়তই রেডিও টেলিভিশনে শুনি, দেখি, আমি একটা জিনিস একটু জানতে চাই ফিরোজ ভাই, আপনাদের দলের যারা মন্ত্রী পরিষদে আছেন বা বিভিন্ন গুরুত্বপূর্ণ আপনার দলের চেয়ারম্যান দূত হিসাবেও আছেন, এই বাজেট প্রণয়নে কি তাদের কোনো ভূমিকা ছিল? না, একটু ভূমিকা ছিল না। এটা আমরা বাজেট কিভাবে হচ্ছে, কখন দেবে, এটা আমরা নোটিশ পেয়েছি, কি আছে এগুলো অপোজিশন হিসেবে আমাদের সাথে কখনো কোনো আলাপ আলোচনা। আপনি মন্ত্রী ছিলেন, মন্ত্রী থাকা অবস্থায় কি বাজেটের সময় আপনি আলোচনায় আপনি অংশগ্রহণ করেছেন যখন আপনাদের সময় বাজেট দেওয়া হয়েছে? হ্যাঁ, তাই করেছি, কিন্তু এবার অপোজিশনের সাথে কোনো আলোচনা হয়নি। আপনাদের তো মন্ত্রীও আছে, সেই মন্ত্রীদের সঙ্গে আলোচনা করা হয়েছে কিনা সেটা জানতে চাইছিলাম, যে অপোজিশনের সঙ্গে আলোচনা নাই করা হতে পারে। মন্ত্রীদের সাথে আলোচনা করছে কিনা আমার জানা নাই, আমার মনে হয় যে করেনি। অর্থমন্ত্রী মুহিত সাহেব বলেছেন আজকে বিরোধী দল আছেন সেটা একটি ভালো জিনিস, তার যেমন বিরোধী দলই হোক না কেন। এই বক্তব্যকে আপনি? এটা আমরা প্রত্যাখ্যান করেছি। আমরা বলেছি যে আপনি যে বিরোধী দল চান আমরা এটা করতে পারি, সস্তা জনপ্রিয়তা নেবার জন্য
আগামীকালই বাজেট প্রত্যাখ্যান করে ওয়ার্কআউট করে আমরা হরতাল দিতে পারি, এইটা চাবেন কিনা আমাদের জানিয়ে দেবেন। আমরা তাহলে, আপনারা তো অভ্যস্ত আছে 43 বছর পরে বিরোধী দল বলতে কি সরকার যা কিছু করবে আমরা তার বিরুদ্ধে করবো, এইটা হল বিরোধী দল। তা আমরা চেয়েছিলাম কিছু গঠনমূলক কাজ করতে সংসদে, একটি গণতান্ত্রিক ইনস্টিটিউশন কিভাবে ডেভেলপ করা যায় সেজন্য আমরা কিছু কাজ করার চেষ্টা করেছিলাম। কিন্তু মানে জাতীয় পার্টি, আমরা অবশ্য আলোচনায় আসবো, আমার কাছে যেটা মনে হচ্ছে যে জাতীয় পার্টি আসলে কিরকম বিরোধী দল হবে সেটা নিয়ে একটা অস্তিত্ব সংকটে ভুগছে, যে সেটা খুব পোষা বিরোধী দল হবে কিনা, খুব বিপ্লবী বিরোধী দল হবে কিনা, খুব বিদ্রোহী বিরোধী দল হবে কিনা। খালেকুজ্জামান ভাই, এই সম্পর্কে একটু জানতে চাইবো যে আমরা যেটা দেখছি যে সেটা হলো জাতীয় পার্টির বিভিন্ন রকম কিছুর মধ্যে দারুণ সহবিরোধিতা। যেমন আমি বাজেটের প্রসঙ্গে যদি বলি, সাংঘাতিকভাবে টেবিল চাপড়েছেন ওনারা, মানে আমি বলবো যে সরকারি দলের থেকে বেশি টেবিল চাপড়েছেন। আজকে আবার বাজেটের এক ধরনের বিরোধিতা আমরা দেখতে পাচ্ছি বা ইয়ার মধ্যে। ওনার কথা আমি যাওয়ার আগে, যেমন হয়তো কেউ বলছেন যে টেবিল চাপড়েছেন না কপাল চাপড়েছেন সেটা এখন বলা মুশকিল, তবে এখানে আমি বাজেট প্রসঙ্গে একটু কথা বলে রাখি। সেটা হলো যে এবার বাজেটে কয়েকটা পয়েন্ট, সেটা আপনারা অভিযোগ বলতে পারেন, দাবি বলতে পারেন, মন্তব্য বলতে পারেন। বাজেটে এবার 1 নম্বর হলো একটা নৈতিকতার লঙ্ঘন হয়েছে, 2 নম্বর হলো গণতান্ত্রিক নীতিমালা অস্বীকার করা হয়েছে, 3 নম্বর হলো জনগুরুত্বপূর্ণ বিষয়ে একটা অবহেলা দেখানো হয়েছে, 4 নম্বর হলো বাজেটের লক্ষ্যমাত্রা নির্ধারণের ক্ষেত্রে একটা কাল্পনিকতা আশ্রয় নেওয়া হয়েছে, 5 নম্বর হচ্ছে পারিপার্শ্বিক বাস্তবতাকে উপেক্ষা করা হয়েছে। এখন একজন সাংসদ এবং বিরোধী উনি বলছেন যে উনিই জানেন না বাজেট কী হলো। প্রথম যে কথাটা আমি এসে নৈতিকতার লঙ্ঘন কেন বললাম, নৈতিকতার লঙ্ঘন এই জন্য বললাম, জনগণের কাছ থেকে লুট হওয়া অর্থ উদ্ধার করা ছাড়া জনগণের উপর ট্যাক্স করা এটা অনৈতিক কাজ। আমি ওইটা বললাম না যে উইদাউট রিপ্রেজেন্টেশন ট্যাক্সেশন, সেটা বহু প্রচলিত কথা। আমি বাদে দিলাম যে 154 জন বিনা ভোটে নির্বাচিত হয়ে তারা ক্ষমতায় বসেছেন ইত্যাদি ইত্যাদি বাদ দেন, কিন্তু এই জনগণের লুট হওয়া অর্থ, যেমন শেয়ার বাজারে তদন্ত হয়েছিল, 50 জন লোককে চিহ্নিত করা হলো, এবং কেউ বলেন 20,000, ওনারা আবার বিএনপি বলবে 80,000, কিন্তু সেখান থেকে অন্তত কমপক্ষে 30,000 কোটি টাকা উদ্ধার করা সম্ভব ছিল। সেই টাকাটা কোথায়? এবং বেসিক ব্যাংক, আজকে দেখবেন সেই খালেদ ইব্রাহিম উনি বলছেন যে 4,000 কোটি টাকা শুধু বেসিক ব্যাংক থেকে লুট হয়ে গেছে, এবং অন্যান্য যে ডেস্টিনি, হলমার্ক এগুলি ধরলে পরে এখানে প্রায় 15-20,000 কোটি টাকা এখানে উদ্ধার করা যেত। তারপরে এমপি মন্ত্রী হুইপদের 50% থেকে 32,985% পর্যন্ত তাদের ওই যে হলফনামা থেকে দেখা যায় সেখান থেকে 1010 কোটি টাকা বের করা যেত। বিদেশে পাচার হওয়া টাকা, কোকোর 20 কোটি টাকা না 25 কোটি টাকা আনছে, কিন্তু আমাদের মালয়েশিয়ায় সেকেন্ড হোম যারা করেছেন, দুবাইতে যারা করেছেন, এইখান থেকে টাকা উদ্ধার করতে গেলে প্রায় 50,000 কোটি টাকা আনা যেত, এবং এর মধ্যে 34 বছরে 2 লক্ষ কোটি টাকা নাকি পাচার হয়ে গেছে। আমাদের অর্থমন্ত্রীও বলছেন যে টাকা পাচার হচ্ছে, বিনিয়োগ নাই। তাহলে পাচার হওয়া টাকাটা যদি উদ্ধার করা যেত, এবং এলসি ভুয়া তার মাধ্যমে যে টাকাটা গেছে, এটা করলে পরে আমাদের বাজেট তো 2.5 লক্ষ কোটি টাকা, তো এখানে আমার সঙ্গে 2 লক্ষ কোটি টাকা বাড়তি, আমার ঘাটতি বাজেট হতো না, উদ্বৃত্ত বাজেট হতো। তাহলে জামান ভাই, আপনাকে একটু ধন্যবাদ জানাই, আমাদের সাথে জনাব ইনাম আহমেদ চৌধুরী এসে যোগ দিয়েছেন, স্বাগত আপনাকে। আমরা বাজেট নিয়ে আলোচনাটা শুরু করেছিলাম কারণ আমরা পরবর্তী পর্যায়ে সংলাপের সম্ভাবনা নিয়েও কথা বলবো। জনাব ইনাম আহমেদ চৌধুরী, আপনি যদি বাজেট নিয়ে আপনার কোনো কিছু বলার থাকে, যে প্রসঙ্গটি তুললেন কমরেড খালেকুজ্জামান, যে আমরা যে টাকাগুলি উদ্ধার করতে পারছি না কিন্তু বাড়তি করের সম্মুখীন হচ্ছি, সেটা সম্পর্কে যদি আপনার কোনো কিছু যুক্তি। হ্যাঁ, যেহেতু আমি আলোচনা আগে সংযোগ করিনি, তাহলে হঠাৎ এসে আমি আর কিছু সংযোজন করতে চাই না। তবে এটা ঠিক যেটা উনি বললেন যে এটা ওরা চেষ্টা করা উচিত ছিল। আজকে খবরের কাগজে দেখেছি যেটা ইব্রাহিম খালেদ সাহেব, আপনি দেখেছেন, হয়তো লক্ষ্য করেছেন, বেসিক ব্যাংক সাহেব বলেছেন যেভাবে লুটপাট হয়েছে, 4,000 কোটি টাকা লুট হয়ে গেছে, ওই যে আরো ব্যাংকগুলো থেকে এরকম হয়েছে। তো ইব্রাহিম খালেদ সাহেব তো বেশ চিন্তা ভাবনা করেই কথা বলেন বলে আমাদের ধারণা। তো সেটা দেখে আমাদের খুবই খারাপ লেগেছে, এই যে টাকা লুটপাট হয়ে যাচ্ছে, বাইরে চলে গেছে। উনি যে কথাটা বলছিলেন, যে কথাটা আমি শুনলাম কিছুটা, যে বিভিন্ন জায়গায় গিয়েছে, সেগুলো যদি নিয়ে আসা যেতে পারতো, আন্তরিকতার সঙ্গে এটা চেষ্টা করা যেতে পারতো, তাহলে হয়তো এটার এই বর্তমানে ঘাটতির একটা সম্পূরক হতে পারত। তো সেই আন্তরিকতাটা যেন আমরা দেখতে পাচ্ছি না, এবং এটাই হচ্ছে বড় কথা। বড় কথা, এটা ফানুস উড়িয়ে দিলে তো হলো না, এটা বাস্তবতা থাকতে চাই। ফানুস উড়িয়ে যা ইচ্ছে বলতে পারে, আমি 7.3 কিনা 8.5-এও যেতে পারি, আবার কোথাও আবার হারিয়ে যাওয়ার নেই মানা, ওরকম হবে। কিন্তু যাই হোক, সেই অবস্থা আসে না। আমি সংলাপ প্রসঙ্গে আমি আলাপ করবো। ধন্যবাদ। জনাব ইউসুফ হোসেন হুমায়ুন, আপনার কাছে জানতে চাইবো যে বাজেট নিয়ে কি কথা হয়েছে, আপনি শুনেছেন। এখন একটা কথা, আওয়ামী লীগের শাসনামলের কথা আসলেই আর্থিক খাতে দুর্নীতির প্রসঙ্গটি বারবার ঘুরে ফিরে আসে, কিন্তু এই বিষয়ে আপনার এই মুহূর্তে যদি কোনো কিছু বলার থাকে। দেখুন, সমালোচনা বাজেটের হবেই,
এটি আমরা চাই। গঠনমূলক সমালোচনাটাও চাই, কারণ গঠনমূলক হয় কি সুবিধা, যে আমরা গঠনমূলক সমালোচনা হলে আমরা আইডেন্টিফাই করতে পারি যে এইখানটা আমাদের হয়তো আমরা আলোচনা করে বা পর্যবেক্ষণ করে পরীক্ষা করে দেখতে পারি যে যে সমালোচনা করা হয়েছে, যেরকম উনি বলছেন নৈতিকতার কথা বলেছেন, এটা যদি স্পেসিফিক্যালি বলতেন এইখানটায় হয়েছে, সেইখানে আমরা দেখতে ধরেন বেসিক ব্যাংকের কথা না, আমি বলছি সেটাই আমি ওইটাই বলতে চাচ্ছি। বেসিক ব্যাংক বা হলমার্ক বা যাই হোক, অ্যাটলিস্ট আমি একটা কথা বলতে পারি, এইটা কিন্তু নতুন একটা কিন্তু বিষয় নয় যেটা মানে উল্লেখ করা হয়েছে, কিন্তু এই একটা কথা আমি বলতে পারি উইথ অল মাই অনেস্টি অ্যান্ড সিনসিয়ারিটি, সেটা হচ্ছে অ্যাটলিস্ট এই হলমার্ক বলেন, এই ডেস্টিনি বলেন আর বেসিক ব্যাংক বলেন, এইবারের সরকার, বিগত সরকার এবং এবার বর্তমান যে সরকার আছে, এই সময় কিন্তু এইগুলো কি আইডেন্টিফাইড করে এবং দুর্নীতি কমিশন এই ব্যাপারে প্রচেষ্টা চালিয়েছে। এবং ইব্রাহিম খানের কথা যেটা বলা হলো, ইব্রাহিম খানের সাহেব কিন্তু একটা কমিটির প্রধান এই সরকারই করেছিল, মানে বিগত সরকার করেছিল, আওয়ামী লীগ সরকারই করেছিল। কাজেই প্রচেষ্টাটা চলছে। এখন আমাদের এখানে শুধু একটু বলতে চাচ্ছি, যে কথা আপনি প্রশ্ন করছেন বা জানতে চেয়েছেন, সেটা হলো যে আমরা চাচ্ছি সিনসিয়ারলি অনেস্টলি যেটা উদ্ঘাটন হোক। এবং আপনি লক্ষ্য করছেন হলমার্কের তারা কিন্তু আইনের আওতায় চলে এসেছে। টেস্টিনি সেখানে মেজর জেনারেলে কিন্তু একজন আছে, তারপর তাকে ছাড় দেওয়া হয়নি, হি ইজ ফেসিং দি ট্রায়াল, চার্জশিট হয়ে গেছে। এটা কিন্তু আগে কোনোদিন হয়নি। এইটুকু অ্যাপ্রিসিয়েশন আমার মনে হয় করা উচিত। এবং আমরা আশা করব যে এই ব্যাপারটা যেটা খালেদ গুলজার সাহেব বলেছেন, এইরকম গঠনমূলক যদি সমালোচনা বাজার এইখানটায় এটা করলে ভালো হতো, সঠিক হয়, তাহলে অবশ্যই বাজেটের যে সমালোচনা অর্থবহ হবে। না, ঠিক বাজেটের সমালোচনা না। জি জি, জনাব কাজী ফিরোজ রশীদ। আসলে অর্থমন্ত্রী বারবার খুব জোর দিচ্ছেন, ভাবা নিচ্ছেন যে আমি কালো টাকা সাদা করতে দেবো না। কোনো টাকাই কালো আর সাদা না, টাকা টাকাই। টাকা সব চলে যাচ্ছে মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, আপনার ইউএসএ অথবা কানাডা, অস্ট্রেলিয়া, সব টাকা চলে যাচ্ছে। হাজার হাজার লাখ লাখ কোটি টাকা চলে যাচ্ছে, হাজার লক্ষ কোটি টাকা চলে যাচ্ছে। কেন? এদেশে ইনভেস্টমেন্ট করতেছে না। উনি যদি বলে যে ঠিক আছে আমি তোমাদের সোর্স জানতে চাই না, কিন্তু তোমাদের ইনভেস্টমেন্ট ট্যাক্স হলিডে দেবো, তোমরা এখানে কোথায় ইনভেস্ট করবা যেখানে আমাদের এমপ্লয়মেন্ট জেনারেট হবে, তোমরা একটা বড় ইন্ডাস্ট্রি করো, এখানে আমি তোমাদের 5 বছর ট্যাক্স হলিডে দেবো, টাকাটা এখানে রইলো, আমার 50,000 কর্মী এখানে যোগদান করলো, কাজে হলো, আমি তোর কাছ থেকে আলটিমেটলি টাকা। কাজী ফিরোজ রশীদ, আমরা আসলে অর্থনীতির একটি অন্য আলোচনা চলে যাচ্ছি, তবে আমার কাছে যেটি মনে হয় যে টাকা থাকা মানে টাকা বিদেশে চলে যাওয়ার চেয়েও বড় কথা হলো আমাদের এখানে ইনভেস্টমেন্টের জন্য যথেষ্ট পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার আছে কিনা, আমরা ইনভেস্টমেন্টের জন্য আমরা এনার্জি দিতে পারছি কিনা, আমরা আইনের শাসন প্রতিষ্ঠিত করতে পারছি কিনা, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমাদের যে সরকারি ব্যাংকগুলোর কথা বললেন, জি হুমায়ুন ভাই যেটা বলছেন আমি সম্পূর্ণ একমত নয়, যে এই যে সোনালী ব্যাংক এবং বেসিক ব্যাংক দিনে দুপুরে ডাকাতি হয়ে গেছে, 4,000 কোটি টাকা নিয়ে গেছে বেসিক ব্যাংক থেকে। এখানে বেসিক ব্যাংকের যে চেয়ারম্যান বা যারা তার পর্ষদ আছে তারা দেয় না, কে কারা নিছে, বিসমিল্লাহ গ্রুপের খোঁজো, অমুকের খোঁজো। কেন? আপনি এই সোনালী ব্যাংকের টাকাটা চলে গেল, একদিন তো যায় নাই। সোনালী ব্যাংক, বেসিক ব্যাংক এগুলো সরকারি ব্যাংক, দেখার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের। সার্বক্ষণিক ব্যাংকের উপরে তত্ত্বাবধান করে বাংলাদেশ ব্যাংক। সেই বাংলাদেশ ব্যাংকের কর্মচারীরা চুপচাপ রইল, এই টাকাগুলো সব নিয়ে গেল, এত অনিয়ম হইলো। এখানে যে পর্ষদ আছে, বোর্ড অফ ডাইরেক্টর আছে, তারা দেখলো না। ব্যাংকিং ডিভিশন একটা আছে অর্থ মন্ত্রণালয়ে, আপনি অর্থ মন্ত্রণালয় ছিলেন, ব্যাংকিং ডিভিশন, তারা চুপ করে রইল। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে প্রথমে জনাব ইউসুফ হোসেন হুমায়ুনের কাছে জানতে চাইবো যে সংলাপের একটি কথা বেগম জিয়ার পক্ষ থেকে জনাব শমশের মোবিন চৌধুরী বলেছেন, সেই সংলাপের বিষয়ে আপনাদের মতামত আমরা কিছুটা শুনেছি, কিন্তু আপনি এখন কি বলবেন সেটা আমরা বিরতির পরে শুনবো। আমরা ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব ইউসুফ হোসেন হুমায়ুন, আমরা বিরতির আগে আপনার কাছে জানতে চেয়েছিলাম যে বিএনপি বলছে যে কোনো সময় আলোচনার জন্য রাজি আছেন, তারা সংলাপের জন্য রাজি আছেন। আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান জানিয়েছেন যে এখন আলোচনার মতো পরিবেশ সৃষ্টি হয়নি, আলোচনা করার মতো কোনো সংকট তৈরি হয়নি। এক্স্যাক্টলি যিনি কথা বলেছেন, বিষয়টা হলো যে আমি যেভাবে দেখছি জিনিসটাকে আমার নিজের, সেটা হলো যে উপলব্ধিটা অনেক দেরিতে হয়ে গেছে।
আলোচনা করা যে দরকার। না, আলোচনার মাধ্যমে সমাধান হয় এবং করা উচিত, এই উপলব্ধি বোধটা বেগম খালেদা জিয়ার এসছে, কিন্তু অতি দেরিতে। যেটাই বোধহয় হানিফ সাহেব বলতে চেয়েছেন, মানে পাস্ট এন্ড ক্লোজ। আমি পাস্ট এন্ড ক্লোজ বলবো না, আমি শুধু এটুকু বলবো, দেখুন আমি কেন বলতেছি এই কথাটা। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, যখন এই অ্যামেন্ড 15th অ্যামেন্ডমেন্ট যখন হলো কনস্টিটিউশনে, যেটা নিয়ে এত কথা হচ্ছে এখন, যে আপনার তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়ে গেল, সেই পার্লামেন্টে ফর্মাল বিল আসার, আনুষ্ঠানিকভাবে বিলটা আনার আগে একাধিকবার তাদেরকে অনুরোধ করা হয়েছে আপনারা আসেন। আমার এখনো মনে আছে শ্রী সেনগুপ্ত এই পর্যন্ত বলেছে যে পার্লামেন্টের ভেতরে যদি আপনাদের কোনো অসুবিধা হয়, সংকোচ লাগে, তাহলে যে কোনো জায়গায় বলতে পারেন, আমরা সেখানে রাজি আছি। সেটা জনাব ইউসুফ হোসেন ওমর, আপনি বলছেন যে আলোচনা করতে দেরি হয়ে গেছে, এটা আমরা সবাই। আরেকটি কথা বলি, আরেকটি হলো সেকেন্ড ফেজ, যেটা প্রি ইলেকশন, এই জাতীয় নির্বাচনের আগে একই কথাই আমরা একাধিকবার বলেছি, আসুন বসে সংলাপ করি। তারা নয় এসছে, আপনার মনে আছে, আমি সংক্ষেপেই বলছি, এই ধরনের বহুবার আমরা বলেছি, কিন্তু সেখানে কিন্তু এফেক্টিভ যেটা বলি গঠনমূলক সারা আসেনি। কাজে এখন এসছে অতি দেরিতে, এটা ঠিক। এখন আমরা এটা পর্যবেক্ষণ করবো, এটা কত। জনাব ইউসুফ হোসেন ওমর, আমি একটি মানে প্রশ্ন করতে চাই যে বিএনপি আলোচনায় না আসার ফলে সুবিধা পেয়েছে হচ্ছে আওয়ামী লীগ সরকার গঠন করেছে, আওয়ামী লীগের লোকেরা মন্ত্রী হয়েছে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন, এই সুবিধাটা আপনারা এনজয় করছেন কিনা এবং আপনাদের ভালো লাগছে, আপনাদের ভালো লাগছে কিনা? আমরা বলবো যে আলোচনা যে হয় না সেটা বিএনপির ভুল, কিন্তু বিএনপির ভুলের জন্য আপনারা সুবিধা পাচ্ছেন। ভুলের জন্য তাদের এবং সেটা আপনারা খুবই উপভোগ করছেন, নিশ্চয়ই মানে ব্যাপার আছে। কাজে এটা ফসল যাই হোক, এটা গণতান্ত্রিক প্রক্রিয়া, সংবিধানের মোতাবেক যেটা হয়েছে সেই নির্বাচনের মাধ্যমে। জনাব ইনাম আহমেদ চৌধুরী, বিএনপি আলোচনাটা করার যে প্রস্তাব দিচ্ছে সেটাতে দেরি হয়ে গেছে, এই বক্তব্য জনাব ইউসুফ হোসেন ওমর। প্রায়শ্চিত্ত করছি শব্দটা বেশ ভালোই লাগলো। তো প্রায়শ্চিত্ত সারা দেশই করতে হচ্ছে, সারা দেশকে এই যে মূল্যটা দিতে হচ্ছে, মানুষকে মূল্যটা দিতে হচ্ছে, গণতন্ত্রকে মূল্য দিতে হচ্ছে, আমাদের মূল্যবোধকে এই মূল্য দিতে হচ্ছে। এটাই সবচেয়ে দুঃখজনক ব্যাপার। এবং কিছুদিন আগে আমি পড়েছিলাম যে আমাদের সৈয়দ বকশী সাহেব লিখেছিলেন, আমার সবচেয়ে বড় দুঃখের কথা যে এটা সম্পর্কে আমাদের আক্ষেপটাও কমে যাচ্ছে মনে হয়। আমরা যে আক্ষেপ করব, সেই যে মানবতা বোধটাও কিন্তু আমাদের, সেই নৈতিকতা বোধটার জন্য আমরা হারিয়ে ফেলেছি। আপনার প্রসঙ্গে আমি যাচ্ছি, আপনার প্রশ্নের প্রসঙ্গে, যে যেটা তো দেরিতে হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, এটা আরও বেশি জরুরি হয়ে পড়ছে। দেরিতে হওয়ার প্রশ্ন, এখন আপনার একটা সরকার রয়েছে, সবাই বলছেন এই সরকার নির্বাচিত হয়নি, এটা অবিসম্বাদীয় সত্য। 154 জন সদস্য তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে, এটা গণতন্ত্রের মূল কথা, এটা মোটেই নয়। প্রতিদ্বন্দ্বিতামূলক হতে হবে, তারপরে বাকি যেসব নির্বাচন আমরা সবাই জানি, আমি ওই প্রসঙ্গে আনতে জানছি না। সুতরাং এটা গণতন্ত্রমূলক নয়, সেজন্য আমরা গণতান্ত্রিকভাবে শাসিত একটা রাষ্ট্র বলতে পারছি না। এই যে বলতে পারছি না, আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের কিন্তু আমাদের স্বীকৃতি দিচ্ছে কি দিচ্ছে না, চিন্তা করে দেখুন, আজ এত বছর পরে এই প্রশ্নটা আসছে, ওই সরকার আমাদের স্বীকৃতি দিচ্ছে। আজকে আমাকে চীন সরকার স্বীকৃতি দিয়ে দিয়েছে, আর স্বীকৃতি দেবে মানে চিন্তা করে দেখেন। এবং খুবই চমৎকার বলেছেন। কিন্তু জনাব ইনাম আহমেদ চৌধুরী, আমি আপনাকে একটি প্রশ্ন করতে পারি, যে সেটা হচ্ছে যে আলোচনার প্রসঙ্গে এখন বেগম জিয়া আলোচনা করতে রাজি আছেন বলে শমসের মোবিন চৌধুরী বললেন, কিন্তু আমরা তো দেখেছি একটি হরতাল করার জন্য প্রধানমন্ত্রীর ফোনের দাওয়াতটি বেগম জিয়া রাখতে চাননি। তখন কি তিনি বুঝতে পারেননি যে এই দাওয়াতটি রাখা খুব জরুরি ছিল? তিনি কিন্তু দাওয়াত রাখেননি, এটা কিন্তু আপনি সত্যিভাবে দেখেন, আপনি টেলিফোনের আলাপগুলো দেখেন, তিনি বলছেন আমি কবে আসবো জানান। তিনি বলেছেন, কিন্তু লাস্ট ওয়ার্ডটা ছিল আমি কবে আসবো জানান, এই কথাটা লাস্ট ওয়ার্ডে তিনি সেটা বলেছেন। কিন্তু কোথায় তিনি রাজি হলেন? আমি শেষ কথাটাতে যদি না আসে, মাঝামাঝি কথায় আসি, আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা দাওয়াত দিচ্ছেন বেগম জিয়াকে, বেগম জিয়া বলছেন আমার আগামীকাল হরতাল আছে, সেজন্য আমি আসতে পারবো না, তারপরে যে কোনো দিন আসবো। তাহলে আমরা ধরে নিতে পারি যে ওই আলোচনাটা উনি আসতে চাইলেন না ওই হরতালটি করার জন্য, এইটি কি একটু দেরি হইলো কিনা, সেটা আমরা সাফার করছি, সেটা যদি আমরা মেনেও নিই। না, তারা বলছে সেটা দেরি হয়েছে, কিন্তু কথা হচ্ছে যে আমি আজকে আসবো না কালকে আসবো, এটার জন্য একটা সম্পূর্ণ জিনিসটা ভেস্তে যাবে এমন কোন কথা নয়। আমি ওই ব্যাপারে উনি বললেন যে আমি ওই কারণে আসতে, আমার উনি বললেন আচ্ছা ঠিক আছে, আপনি যদি মনে করেন কারণটা সিদ্ধ কারণ নয়, যদি মনে করেন কারণটা যথেষ্ট যুক্তিসঙ্গত নয়, সেটা আপনার ভাবার অধিকার থাকতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এই কারণটা যদি আপনি, তিনি তো বলেন আমি যে কোনো দিন আসতে রাজি আছি, যে কোনো দিন, কবে আসবো বলেন। সুতরাং এরপরে
তো জনতা চৌধুরী এখানে তো একটা জিনিস ঠিক যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুঝতেই পেরেছিলেন তিনি যদি না আসেন সুবিধাটা তার হবে, বিশেষ করে তো তার তো একটা সেই জন্যই বোধহয় টেলিফোনটা সাঙ্গ হয়ে গেল তাড়াতাড়ি। না সেই ক্ষেত্রে আমি একটু এ ব্যাপারে জনাব খালেকুজ্জামানকে জানতে চাইবো যে কমরেড খালেকুজ্জামান আপনি একটু বলবেন কি যে আলোচনাটার জন্য দেরি হয়েছে নাকি এটাই প্রপার টাইম, ওই সময় করা ঠিক ছিল, এই প্রসঙ্গে আপনার কাছে কি মনে হয়, বা যে আলোচনার কথা এখন বলা হয়েছে সেটাও আবার মানে কেচে গন্ডুস করা কিনা পুরনো কথাই আবার এই কথাটা ওনারা ব্যাখ্যা করলে ভালো হয়, কারণ আমরা বললে পরে তখন সেটা মনে করবে যে আমরা ওনাদের বিরুদ্ধে কিছু বলছি বা কারো পক্ষে গেছি, কথাটা এরকম না। প্রথম কথা হলো যে সংলাপ কথা তো বহু আগে থেকে আলাপ আলোচনা, কি আলোচনা করবেন আপনি এখন এই আলোচনার মধ্যে কতগুলি বিষয় থাকতে পারে, সেটা হলো যে আপনি প্রথম যদি রাষ্ট্রীয় নীতিমালা সেটা নিয়ে আলোচনা করবেন, অর্থনীতি নিয়ে কথা বলবেন, এখানে যে আমাদের সংবিধান সেটা যে গোজামিল হয়ে আছে মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে সেই সংবিধান সেটাকে আবার সেই জায়গায় নেবেন, বা সেখানে বিচার ব্যবস্থা স্বাধীন করবেন, বা এখানকার যে না একটি বিষয় নিয়ে ওনারা আলোচনা করার কথা আমরা বলছি সেটা হচ্ছে একটা ইনক্লুসিভ নির্বাচন হবে কিনা, সেখানে যে এখানে আমরা বলতে পারি যে সবগুলি দল অংশ নিয়েছে এবং একটি গণতান্ত্রিক পন্থায় একটা নির্বাচন হয়েছে, আমরা এই কথাটি বলার ক্ষেত্রেই শুধু আলোচনার প্রসঙ্গ যেই সমস্যার জন্য আমরা নির্বাচন সবাই করেছে সেটা দেখেছি, আমরা কেউ করেছে কেউ করেনি তা দেখেছি, আমরা নির্বাচন একদল করেছে একদল করেনি তাও দেখেছি। তাহলে এর মধ্যে দিয়ে কি হয়, পার্লামেন্ট কার্যকর হয় না, এর মধ্যে দিয়ে হানাহানি মারামারি বন্ধ হয় না, তাহলে সেই জায়গায় যেটা দরকার ছিল কোনটা, সেটা হলো যে আপনি নির্বাচনের মাধ্যমে যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চান, এটা কি গণতান্ত্রিক হবে? তাহলে এটা হলো যেমন যেটা বলা হয় যে একটা শাসন ব্যবস্থা, আপনি কিছুর মানুষ ক্ষমতা যাবেন, আজকে এই দল ক্ষমতা আছে আর দল ক্ষমতায় উঠে বসবেন, বসে আপনি কি অগণতান্ত্রিক শাসন চালাবেন, স্বৈরাচার চালাবেন, আপনি কি শোষণ লুণ্ঠন ব্যবস্থা বলবৎ রাখবেন? এই কোশ্চেনটা সলভ করা ছাড়া যখনই আপনি এটা বলবেন তার মানে আপনি আলোচনা করবেন বা নির্বাচন করবেন, অবশ্যই করতে হবে, কারণ গণতন্ত্র নির্বাচন ছাড়া হয় না, আবার নির্বাচন হলে গণতন্ত্র হয় না, কিন্তু এই জায়গায় প্রথম জিনিসটা সর্ট আউট করা দরকার। কমরেড খালেকুজ্জামান আপনার ক্ষেত্রে এই দুটি বিকল্পের মধ্যে কোনটা ভালো, সবার অংশগ্রহণে এক ধরনের একনায়কতন্ত্র, নির্বাচনের পর একনায়কতন্ত্র, নাকি একক অংশগ্রহণে একক একনায়কতন্ত্র, কোনটা ভালো? এটা তো যে কোনো লোকই বলবে, কারণ সেটা হলো যে জনগণের অংশগ্রহণ, সবার অংশগ্রহণটা তো জরুরি অবশ্যই, কিন্তু সেই জায়গায় আমরা যে কথাটা বলছি সেটা হলো আজকে এই সংকটের গোড়ায় যেতে হবে, যে কেন আমাদের এই আমরা যেটা বলছি যে স্বাধীনতা উত্তরকালে হয় সামরিক স্বৈরতন্ত্র নাহলে অসামরিক স্বৈরতন্ত্রের কবলে আমরা পড়ে আছি, এখন সেটার মধ্যে এই অবস্থাটা কেন আসলো? আসার মূল কারণ হলো যে মুক্তিযুদ্ধের যে চেতনার আকাঙ্ক্ষার ভিত্তিতে দেশটা স্বাধীন হলো তার বিপরীতে দাঁড়িয়ে আমরা দেশ শাসন করার চেষ্টা করছি। সেটা হয়তো ওনারা আমাদের সঙ্গে একমত হবেন না সব ব্যাপারে, তারা কেউ বলবেন যে আমরা, আমার কাছে ব্যাপারটা এত সরল মনে হয় না যে শুধু ওনারা শাসন করছেন বলে আমরা ওইভাবেই শাসিত হতে চাচ্ছি বলে আমার কাছে মনে হয়। সেটা কিন্তু সেটা আমরা সেটার জন্য আমরাই দায়ী, কারণ আমরা যদি বিএনপি এবং আওয়ামী লীগের সমর্থন ধরি তাহলে আমরা দেখবো যে এখনো ম্যাক্সিমাম লোক বিএনপি এবং আওয়ামী লীগকে সমর্থন করে, কিন্তু আবার তারা যেভাবেই দেশ শাসন করে। এটাও খেয়াল রাখবেন যে প্রায় 97% লোক হিটলারের পক্ষে সমর্থন জুগিয়েছিল, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে সেখানে 1% লোকও সেই ধরনের ফ্যাসিবাদের পক্ষে ছিল না, ফলে এইটা দিয়ে কোনো জাজমেন্ট হয় না। বা মুসলিমের সেটা 87% মুসলিমের পক্ষে সেখানে ছিল, কিন্তু তাদের একটা প্রমাণ হয় না ইতিহাসে তার পক্ষে। হিটলার এবং মুসলিমের মধ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ শিফট আছে, তারা যে এইভাবে প্রচন্ড ভাবে এই ইহুদিদের নিষ্পেষণ করবে সেটা কিন্তু আসলে সেই সময় তারা তাদের ইয়ার সময় বলে নাই। আমরা আইয়ুব খানকে দেখেছি যে তার যে উন্নয়নের দশক, ওনারা তো সাক্ষী আছেন, সেখানে দেখছি যে এমন অবস্থা যে মানুষ জায়গা দেওয়া যায় না, মিটিং লক্ষ লক্ষ মানুষের হাজির হয়, কিন্তু তার অর্থ কি পরবর্তীকালে উনি কিন্তু গণ অভ্যুত্থানে উচ্ছেদ হয়েছিলেন। ফলে আপনি এটা দিয়ে কোনো প্রমাণ হয় না, প্রমাণ হলো যে আপনি কোন নীতির ভিত্তিতে কোন জনগণের কোন আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশটা শাসন করছেন। কাজী ফিরোজ রশিদের কাছে একটু আসি যে আপনি আমাদের বিরতি নিতে হবে, আপনি 1 মিনিট বলে বিরতির পরে আবার বললেন যে আপনার কাছে কি মনে হয় সংলাপের জন্য এখনকার সময়টা আদর্শ কিনা বা এখনই সংলাপ হওয়া উচিত কিনা? সংলাপ যখন হওয়ার ছিল আপনি নিজেই বলেছেন যে সেই ট্রেনটা মিস হয়ে গেছে। না সেটার ক্ষেত্রে কিন্তু আমি এই কথাও বলতে পারি, যেন কাজী ফিরোজ রশিদ আপনি যদি আমাদের একটা অনুমতি দেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু শুধু একটি মঙ্গলবার বা একটি সোমবার বা একটি রোববারই আলোচনাটি করতে চাইলেন, অন্য কোনো দিনেই না, সেটাও বা কেমন? না সেটা হচ্ছে উনি বলছিলেন যে আপনি সংলাপ চাচ্ছেন তাহলে আগামীকালে আমরা বসি, হরতাল উড্ডু করেন, এরপরে হরতাল আরো দিতে পারবেন, কালকে আমরা বসে সংলাপ করি, সংলাপ ব্যর্থ হলে আবার আপনি হরতাল দিবেন। আর 2 দিন পরে কি আসতে যাইতো না, আপনি একটা বাসে কারো বাসে দাওয়াত করছেন, দুই নেত্রী ইগো থাকে। তা এখন এখানে হচ্ছে যে এই টক শোতে কে জিতবে, এই যে সেখানে ওনার উচিত ছিল, ম্যাডাম খালেদা জি উচিত ছিল, ঠিক আছে আমি হরতাল উড্ডু করলাম, আপনি কালকে আপনার 11টার সময় আপনার সাথে বসবো নিরপেক্ষ জায়গায়, এখানে আলাপ করবো,
আলাপ ব্যর্থ হলে আমি লাগাতার হোটেল দিয়ে যাবো, রাত থেকে সেটাই হোটেল বলছি। দেবো। গুরুত্ব বলতে পারতেন। দিয়েছে কিন্তু উনি ওখানে আমার মনে হয় যে কিছুটা চালে ওনার কিছু দুর্বলতা ছিল। আরেকটি কথা বলবো, এই যে আপনি বললেন যে গণতন্ত্র কেন পূর্ণাঙ্গ রূপ এখনো পায় নাই, আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি নাই, কেন এটা হয়েছে? দায়ী হলো আমাদের সাংবাদিকরা। দেশে ওই যে বলছেন যে আক্ষেপ করার লোকের খুব অভাব। দেশ দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। যে যত কথা বলেন, সাংবাদিক বলেন, বুদ্ধিজীবী বলেন, পেশাজীবী বলেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কাদের বলবো, সুশীল সমাজ, ব্যবসায়ী, দুই ভাগে বিভক্ত। অতএব যে কোনো সরকার যত ফ্যাসিস্ট কাজই করুক, যাই করুক, একটা শ্রেণীর সাপোর্ট পেয়ে যায়, তাদের একদম অন্ধ সাপোর্ট পেয়ে যায় সরকার। কালকে যদি এই সরকার থেকে আরেক সরকার আসবে, তারা যে কাজ করবে একটি অন্ধ সাপোর্ট তারা পেয়ে যাচ্ছে। এই জন্যই কিন্তু সরকারের পক্ষে সুবিধা দেশকে এইভাবে চালানো। এই আমরা একটা বিরতি নিয়ে ফিরে আপনার কাছে এই জায়গায় আসবো। এই যে ডিভাইড এন্ড রুলটা হয়েছে, এইটার ক্ষেত্রে রাজনীতিবিদরা কতটা দায়ী, আপনারা আপনাদের উপর কতটা দায় নেবেন যে আপনারা খুবই সার্থকতার সাথে সাংবাদিক থেকে শুরু করে ডাক্তার, পেশাজীবী সবাইকে বিভক্ত করতে পেরেছেন বিভিন্ন রকমের সুবিধা, বিভিন্ন রকমের প্রলোভন, বিভিন্ন রকমের উপঢৌকন দিয়ে। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। আজকের বাংলাদেশে ফিরলাম। জনাব ফিরোজ রশিদ, আপনি বলছিলেন যে এই রকম একটি গণতন্ত্রহীনতা হওয়ার জন্য আসলে পেশাজীবীদের মধ্যে বিভাজন অনেকখানি দায়ী। আমি জানতে চাইছিলাম পেশাজীবীদের বিভাজনের জন্য রাজনীতিবিদরা কতটা দায়ী? হ্যাঁ, রাজনীতিবিদরা তো দায়ী আছে। রাজনীতিবিদরা তাদের রাজনীতির স্বার্থে সমাজকে ব্যবহার করতে চাবে। এই যে বুদ্ধিজীবী, সুশীল সমাজ, বিবেকবান ব্যক্তি যারা সমাজে দর্পণ নিরপেক্ষভাবে এই সমাজের সব কিছুর জনগণের পক্ষে দাঁড়াবে, কথা বলবে, তারা যখন তাদের বিবেককে একদমই বন্ধক রেখে, কিছু স্বার্থের কাছে বন্ধক রেখে যখন সরকারের চাটুকৃতি করতে, কোন সরকার সেটা না, যে সরকার যখন আসবে তাদের জার্সি ফিক্স থাকে দুই দলের। অতএব তখনই কিন্তু আমাদের খুব লজ্জা লাগে। এই সমাজের কখনো চেঞ্জ হবে না। এই কথা মনে রাখবেন যে আমাদের গণতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, যে নীতি বলেন, কোনো চেঞ্জ হবে না। এইভাবে চলতে থাকবে যে পর্যন্ত এই বুদ্ধিজীবীরা ঠিক না হবে। এইগুলো কি করে কি তাদের উন্নতির জন্য, জীবনের উন্নতির জন্য এই বিবেককে জলাঞ্জলি দিয়ে তারা এই সমস্ত তৎসমাধি শুরু করে দেয়। এবং রাজনীতিবিদরা সেই সব তৎসমাধি খুব উপভোগ করেন, উপভোগ করে, কারণ তারা সমাজ চালাচ্ছে, তারা উপভোগ করে। এটা যেন কাজী ফিরোজ রশিদ আপনাকে ধন্যবাদ। আমি একটু জনাব ইনাম আহমেদ চৌধুরীকে আসবো। আমি কাজী ফিরোজ রশিদকে উদ্ধৃত করবো। আজকে সংসদে উনি বলছেন যে প্রধান হুইপের 4-5টি বাড়ি রয়েছে, কে থাকে, কোথায় বাসা রয়েছে, এসব পত্রিকা এসেছে। আজও পত্রিকায় এগুলি খবর আছে, যেগুলি ওইটি করে হয়ে থাকলে সঠিক কাজ করেননি। জনগণের টাকা এভাবে অপচয় করা ঠিক না। আপনি জায়গায় জায়গায় খানকায় শরীফ খুলবেন আর জনগণ মোমবাতি জ্বালাবে, তা তো হয় না। তিনি আরো বলেছেন যে ভারতের সোমনাথ মন্দিরের লুটপাটের কথা এত বড় লুটের ঘটনার ঘটেনি। এটি বলছেন তিনি বেসিক ব্যাংক, হলমার্ক, বিসমিল্লাহ গ্রুপের অনিয়ম আর দুর্নীতির কথা ধরে। তো জনাব কাজী ফিরোজ রশিদকে আপনি একজন মানে সার্থক বা বিরোধী দল বা কার্যকর বিরোধী দলের সদস্য হিসেবে স্বীকৃতি দিবেন কিনা? ধরুন, এটা আমার কাছে স্বীকৃতি দেওয়ার কথা নয়, অস্বীকৃতি দেওয়ার কথা নয়। কথা হচ্ছে যে এই জিনিসটাকে আমাদের একক হিসেবে কিছু তো বলা, ওই ভূমিকা দিয়ে কিছু বিশেষণ প্রয়োগ করাটা বোধহয় সঙ্গত নয়। এখানে দেখতে হবে যে আমাদের যে পার্লামেন্টে যে বিরোধী দল থাকে, এটা কিন্তু একটা বিশেষ রোল থেকে থাকে। সেই বিশেষ রোলটা তারা পালন করছেন কিনা। বস্তুতপক্ষে এই পার্লামেন্টে যখন তারা মন্ত্রিসভার সদস্য আছেন, সাপোর্টও করছেন, বিরোধী দল আছে, এটা একটা জগাখিচুড়ি ব্যাপার, এটা মোটেই সার্থক। এবং তিনি যদি সেটা সদস্য হয়ে থাকেন তাহলে তো সেই রোলটা তিনি পালন করছেন না। সেটা কিন্তু এটাকে বৃহত্তর ভূমিকা দেখাতে একটা স্টেটমেন্ট, ওটা আমার কাছে মনে হয় যে এটা কোশ্চেন অফ প্রিন্সিপাল, যে আমি যে বিরোধী দল থাকবো, পার্লামেন্টের বিরোধী দলের ভূমিকাটা অন্যরকম থাকবে। তার সরকারের প্রতি যদি তাদের যে স্টেক থেকে যায়, স্টেক থেকে গেলে তার হলো না। আপনি তো দলে বিলং করলেন, সুতরাং আমি এখানেও থাকবো, ওখানেও থাকবো, এদিকে ডান পা ওদিকে বাদ পা, এটা দিলে হয় না। এটা তো এই জিনিসটাই কিন্তু নীতিগতভাবে আমার কাছে অগ্রহণযোগ্য মনে হয়। কেননা আপনি বিরোধী দলে থাকলে, হ্যাঁ, বিরোধী দল আপনি সাপোর্ট করতে পারেন গভর্নমেন্টের কোনো অ্যাক্টিভিটি, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে, দ্যাটস এ ডিফারেন্ট থিং। কিন্তু আপনি আমার একটা অংশ থাকবে সরকারের দলে, একটা বিরোধী দলে, এটা তো কিছু হলো না। সুতরাং আমি দুদিকেই থাকবো, এটা তো
অসম্ভব ব্যাপার একটা। সুতরাং এই জন্যে আমাদের দেশে গণতন্ত্র যে হচ্ছে গণতন্ত্রের অনুপস্থিতি হয়ে গেছে, সত্যিকার মধ্যে ফর্মালিও হয়ে গেছে, আবার বাস্তবতা হয়ে গেছে। এবং তারই জন্য ব্যাপারটা হচ্ছে আমাদের উত্তরণের একটিমাত্র ব্যাপার রয়েছে, সত্যিকার আন্তরিকভাবে চলুন আমরা সবাই গণতন্ত্রে বিশ্বাস করি এবং একটা গ্রহণযোগ্য একটা নির্বাচনের ব্যবস্থা করি, যার জন্য সংলাপের প্রয়োজন রয়েছে। এবং আমার মনে হয় ইতিহাসে যদি কোনো ক্ষণে সংলাপের প্রয়োজন থেকে থাকে, এবার এই মুহূর্তে এটা সবচেয়ে বেশি কিন্তু হিসেবে ডক্টর দেখা ইনাম মোহাম্মদ দিয়েছে। চৌধুরী, গণতন্ত্রের প্রয়োজন তো বিরোধী দলের জন্য যতটা, ততটা কি সরকারের দলের জন্য প্রয়োজন আছে গণতন্ত্রের? নিশ্চয়ই গণতন্ত্র দিয়ে সরকারের লাভ কি? শক্তির জন্য, হ্যাঁ, ব্যক্তিগতভাবে না হতে পারে, কিন্তু গণতান্ত্রিক শক্তির জন্য, গণতান্ত্রিক সরকারের যে শক্তি থাকে। আজকে দেখুন নরেন্দ্রনাথ মোদী, সে প্রধানমন্ত্রী হয়ে এসছেন, তার এই যে আপনার বিতর্কিত অতীত রয়েছে, তার একটা কলঙ্কজনক অধ্যায় রয়েছে তার জীবনের, কিন্তু সেটা উতরে এসে তিনি আজকে ভারতের কথা বলতে পারছেন, এই জন্য শক্তিশালী ভয়েস দিয়ে তিনি কথা বলতে পারছেন, বিকজ তিনি দেখাতে পেরেছেন যে তার পেছনে সরকারের সম্মতি, যার জন্য আমেরিকাও কথা বলতে চাইছে, সবাই তাকে কথা বলতে চাচ্ছে, কিন্তু তার অতিক্রম করতে পারেনি তিনি। সবকিছু নিয়ে যেহেতু তিনি নির্বাচিত প্রতিনিধি, যে সম্পর্কে কোনো সন্দেহ নেই, কিন্তু আমাদের তো সেভাবে গলদ রয়ে যাচ্ছে। কমরেড খালেকুজ্জামান, এই সম্পর্কে কি বলবেন? আমি প্রথমে কাজী ফিরোজ রশিদ সাহেব ওনাকে বলি যে আমি প্রথম যে প্রশ্নটা তুলেছিলাম সেটা উনি বরং আমার থেকে এক ধাপ আগে গিয়ে বললেন। আমি তো বলছিলাম যে এটা নৈতিকতার কোশ্চেন যেটা তুলেছিলাম, উনি বলছেন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা সেটা বিদেশে চলে যাচ্ছে এবং সেই বিষয়গুলি বলছেন। আর তার সঙ্গে আরেকটা কথা বলছেন, যেখানে আলোচনার যে প্রশ্নটা, এটাকে ব্যাটল অফ উইট, যে আসলে এটার মধ্যে কোনো একটা গণতান্ত্রিক একটা মূল্যবোধ, গণতান্ত্রিক একটি প্রক্রিয়া, গণতান্ত্রিক একটি শাসন ব্যবস্থা, সেটার বিষয়টা যতটা নাই, তার চেয়ে কে কাকে বাকযুদ্ধে পরাস্ত করবে, কে কাকে জনগণের সামনে হেয় করবে, অথবা তাকে, এই বিষয়টা একটা প্রতিযোগিতা চলে। যেমন এখানে যে আলোচনার প্রশ্ন আজকে গুরুত্বপূর্ণ, আপনারা দেখছেন যে সুষমা স্বরাজ আসতেছে, তাহলে এখন আমাদের বিশেষ করে এই যে ভারতের সঙ্গে যে সমস্যা, ইতিমধ্যে দেখেন জাতিসংঘ নীতিমালা, সেখানে যে কনভেনশন অন দি ল অব নন নেভিগেশনাল ইউজেস অব ইন্টারন্যাশনাল ওয়াটার কোর্সেস, এইটা 1997 সালে বলা হয়েছিল 35টি দেশ দস্তখত করলে এটা আন্তর্জাতিক ইয়েতে তোলা যায়। 34টি দেশ হয়েছিল আইভরি কোস্ট সহ, আমরা বাংলাদেশ স্বাক্ষর করি নাই। তারপরে এখন ভিয়েতনাম করার 35টা হয়েছে। তাহলে এখন তো এই বিষয় নিয়ে আলোচনাটা গুরুত্বপূর্ণ, যে সেটা হলো তিস্তা সহ 54 নদীর পানির প্রশ্ন আছে, সীমান্ত হত্যা, ছিটমহলের প্রশ্ন আছে, বাণিজ্য ঘাটতিতে বহু বিষয় আছে, এগুলির তো কোনো মনোযোগ নাই। তাহলে এখানে যেহেতু এটা জাতীয় ইস্যু, তাহলে সেই প্রশ্নে অন্তত এই আলোচনাটা উত্থাপিত হতে পারতো, যে এই জায়গায় এসে একটা কমন কনসেনসাস, যে এখানে সুষমা স্বরাজ পররাষ্ট্রমন্ত্রী উনি বাংলাদেশে যখন আসবেন, তখন সেখানে উনি এসে যেন বাংলাদেশের জনগণের মধ্যে ডিভাইডেড ওপিনিয়ন না দেখেন এই ইস্যুতে, এবং তারা যেন ফিল করে যে সেখানে। কমরেড খালেকুজ্জামান, এটা কিভাবে সম্ভব হবে? মানে আপনি যদি প্র্যাকটিক্যালি বলতেন, বিএনপি তো এই সরকারের নৈতিক এবং বৈধ অবস্থানই স্বীকার করছে না, তো সেই ক্ষেত্রে কিভাবে তারা এই সরকারকে কোনো না কোনো বিষয়ে কোনো একটা সমর্থন দিবে বা একমত হয়ে কোনো একটা বিষয়ে কথা বলবে? এটা কিভাবে সম্ভব? আলোচনার প্রস্তাব দিবেন কিভাবে? তাহলে আপনি একদিকে বলবেন যে আমি এটারে মানি না, এটা বৈধই না, সরকার বৈধ না, দলের সাথে আলোচনা করব, আমি দলের সঙ্গে কথা বলে, আওয়ামী লীগের সাথে কথা বলবে বিএনপি, সরকার হয়তো বৈধ না। আওয়ামী লীগ জবাব দিয়ে দিছে, বলছে যে আমরা নির্বাচিত হয়েছি, আগামী নির্বাচনের আগে আমরা আলাপ আলোচনা করব। তাহলে এই যখন পরিস্থিতি, তাহলে ওনারা এখন বলছেন যে আমরা এখন কথা, কি বিষয় নিয়ে কথা বলতে চান? দুইজন দুই রকম। সুরঞ্জিত সেন বলছে যে আগে বিষয় বলেন, কন্ডিশনাল, বলছে যে আপনারা কি নিয়ে কথা বলতে চান আগে বলেন, তারপর আমরা দেখব। আরেকজন বলছে যে আলোচনার তখন সময়ই হয় নাই, আমরা ইলেক্টেড হয়ে আসছি, আমরা 5 বছর ক্ষমতা কিন্তু কমরেড খালেকুজ্জামান, আমি 1 মিনিট একটু জনাব ইউসুফ হোসেন রহমানের সাথে, যে বিএনপি যে বিষয়ে কথা বলুক না কেন, কোনো একটা বিষয় যদি কথা বলতে চায়, তাহলে আওয়ামী লীগের থেকে কি প্রতিক্রিয়াটা এরকম হওয়া উচিত? আগে কি বিষয় নিয়ে কথা বলেন জানান, বলুক না, বা ব্রাজিল আর্জেন্টিনা খেলা নিয়ে কথা বললে অসুবিধা কি? দেখুন, তাদের বক্তব্য এখন পর্যন্ত আমরা রাজনৈতিক বক্তব্য যেটা এসছে এই সরকার সম্বন্ধে, ছোট নেতা থেকে বড় নেতা ইনক্লুডিং দি চেয়ারপারসন বলছে এই সরকার অবৈধ, বাজেট হতে সবকিছু অবৈধ। এই মনোভাব নিয়ে পড়ছে, কিন্তু সংলাপ হবে না। আপনাকে কিন্তু সংলাপ হলেই তো এই সরকারটার একটা বৈধতা, আপনাকে এই সরকার তাদের মেনে নিতে হবে অবস্থাটাকে, নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সরকারকে বৈধ সরকার মেনে নিয়ে তারপর আলোচনা। কিন্তু আপনি কি মনে করছেন না যে একটা সংলাপ বসতে যে তারা রাজি হচ্ছেন, সেটা সরকার মেনেই তারা রাজি হচ্ছে? সরকার মেনেই তো রাজি হচ্ছে, বলছি তা না তো আলোচনা করি। আপনি যদি ডিফারেন্স করেন পার্টি এবং সরকার, এটা কিন্তু ঠিক না। পার্টিতে কিন্তু সরকার হয়েছে, জি, সরকারি দল বলে, সেটা তো আমি ডিফারেন্স করলাম, আসল তো ডিফারেন্স নাই, সরকারি তো পার্টি, পার্টি তো সরকার, তো সেই ক্ষেত্রে তো আলোচনাটা করলেই তো আপনাদের বৈধতা বলছি। সেই তার আগে তাদের সিদ্ধান্ত নিতে হবে। এই সংলাপের কথা বলেছেন,
আমরা ধরে নিতে পারি তারা যদি সংলাপের পূর্ব শর্ত দেয় তাহলে কিন্তু হবে না। না, কিন্তু কথা হচ্ছে তারা তো যদি- পূর্ব শর্ত দিচ্ছে না, কিন্তু না, না। আপনি কি মনে করছেন যে এই সরকারের একটি শক্তিশালী গণতান্ত্রিক অবস্থানের জন্য আসলে প্রধান বিরোধী দল বা প্রধান যে রাজনৈতিক দলটির অন্যতম আছে তাকে বাইরে রাখাটা না, সম্ভব এটা তো আমরা সবসময় বলেছি যে গঠনমূলক একটা বিরোধী দল আমরা চাই, সেইটা তারা নিজেরা যদি সরে যায়, জাতীয় পার্টির মতো যেরকম নির্বাচন জাতীয় পার্টির কথা বলছি না, আমি বলছি নির্বাচনে না যাওয়ার যে ভুলটা হয়েছে সেটা উপলব্ধি এখন হয়েছে। যদি আজকে নির্বাচন করতে অবশ্যই তার আইন সংসদে আপনি সেই উপলব্ধির জন্য বিএনপিকে স্বাগতম জানাবেন কিনা? আমি সেই উপলব্ধি যদি স্বীকৃত ভাবে উপলব্ধি হয়েছে, হ্যাঁ নির্বাচন হয়েছে সংবিধানের কারণে এবং সংলাপের প্রয়োজনীয়তা সরকার হয়েছে, সংলাপের না, না, বলে নিই, সরকারের নির্বাচন হয়েছে সংবিধান মোতাবেক এবং সরকার কর্তৃক সংগঠিত হয়েছে, তাহলে পরে অবশ্যই আমি স্বাধীনতা বলবো। আসেন কথা মানে পুরো কথাটা বলে দিতে হবে। খালেকুজ্জামান ভাই কিছু একটা বলবেন, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি খালেকুজ্জামান ভাইয়ের কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। কমরেড খালেকুজ্জামান, আপনার কাছে শুনতে চাইছিলাম যে এখনকার রাজনৈতিক পরিস্থিতিটা আপনি কিরকম বিশ্লেষণ করেন যে সংলাপ হওয়া না হওয়া প্রসঙ্গে? ওইটা তো আগে বলছি, সেটা হলো যে আসলে বিষয়টা কি সেটা নিয়ে তাদের মধ্যে আবার যদি ব্যাটল অফ উইট হয় তাহলে সেটা আসলে কার্যকর কিছুই হবে না, বা সেটার মধ্য দিয়ে মানে ওনারা সেটা ভালো বলতে পারবেন যে তারা কোন পথে এগোবেন। কিন্তু এখন যে লাইনটা সরকারের সেটা হচ্ছে যে উন্নয়ন। তারা বলছেন যে সিঙ্গাপুরে মালয়েশিয়াতে গণতন্ত্র তো ছিল না, তারপর উন্নয়ন কি সেখানে হয়নি? ফলে উন্নয়নের মডেল দিয়ে তারা সেটা দেখার, উন্নয়নের রঙ্গমঞ্চে গণতন্ত্রের সং সাজানো হবে। আর এখানে তারা সরকার এবং বিরোধী দল এক শরীরের দুই বাহুর মতো সেটা ক্রিয়াশীল থাকবে। অনেকে বলে যে মাঝে মধ্যে ধরেন সেটা ঝগড়াও হয় এক হাতের সঙ্গে, বাঁ হাতে যদি মশা বসে ডানা দিয়ে আপনার থাবড় দিলে মনে হবে যেন দুইটারে ঝগড়া হচ্ছে। তো এখন সেটার দলে এক জিনিস, কিন্তু প্রশ্ন হলো যে এখানে কথাগুলো কতগুলো জিনিস ঠিক করতে হবে। কারণ যেমন আমাদের মন্ত্রীরা তিনজন তিনটা বললেন, রাষ্ট্রীয় অর্থনৈতিক গতিধারা কোন দিকে যাবে সেটা আপনার একজন প্রশ্ন করেছিল অর্থমন্ত্রীকে যে আমাদের সংবিধানের সমাজতন্ত্রের কথা বলা আছে, তা আপনারা এটা বলছে এটা ব্যাকডেটেড, এখন মুক্তবাজারি ধারায় চলবে। আবার তখন তিনি তথ্যমন্ত্রীকে বললেন, উনি বললেন যে না, সমাজতন্ত্রের লক্ষ্যবমুখী আমরা চলবো। আবার পরিকল্পনা মন্ত্রী বললেন যে না, এখানে রাষ্ট্রীয় খাত সেটা ব্যক্তি খাতকে উৎসাহিত করার লক্ষ্যে অর্থনীতির ধারা চলবে। এই যে কথাগুলি বলছেন, তাহলে এই ব্যাপারে গভর্নমেন্টেরই তো কোনো নির্ধারিত একটা অবস্থান নাই। এবং এর মধ্যে ধরেন যদি একটা ঘরের ছাদ পড়ে যাচ্ছে, আপনি মানুষকে ডেকে বলেন যে আসেন আমরা এখানে নিরাপদভাবে জীবনযাপন করি, কেউ আসবে নাকি? সমস্ত প্রতিষ্ঠানগুলি ধ্বংস হয়ে যাচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থা দেখছেন। সবচেয়ে যে কথাটা আমি বলবো যে আমরা মূল্যবোধের পতনের এমন একটা জায়গায় চলে গেছি। 9 মাস 71 সালে যুদ্ধের সময় রাজাকার আলবদর ছাড়া কোনো চুরি ডাকাতি হয় নাই, জিনিসের দাম বাড়ে নাই, মানুষ সেখানে একটা সহমর্মিতার বন্ধনে ছিল। আজকে কোন জায়গায় দেশ আছে, সারা দেশের মানুষ আতঙ্কিত, প্রতি মুহূর্তে মানুষ তার জীবনের যে নিরাপত্তা সেটা নাই, সবকিছু। এই অবস্থার মধ্যে আমি এটা বলে শেষ করে দিই, সেটা হলো যে আজকে এই পরিস্থিতিতে সেটা আমরা বহুবার বলছি যে আপনারা যেটা বলছেন ওনারাও সেটা একভাবে অন্তরে স্বীকার করেন, বাইরে বলতে পারেন না, তারাও মনে করছেন এই অবস্থার পরিবর্তন চাই। কিন্তু যারা এই অবস্থা সৃষ্টি করছেন তারা যে এই পরিবর্তন আনতে পারবেন না সেটা ওনারাও হয়তো ভিতর থেকে বোঝেন, দেশবাসী হয়তো বুঝতে একটু সময় লাগবে। কারণ সিলভার লাইন দেখছেন আমাদের অর্থমন্ত্রী, জনসাধারণ হয়তো আগামী কিছুদিনের মধ্যে সেই সোনালী রেখা দেখতে পাবে এবং একটা বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে ওঠার মধ্য দিয়ে এই অবস্থাটা ভারসাম্য বা পরিবর্তন আনতে সক্ষম হবে। জনাব কাজী ফিরোজ রশিদ, আপনি যদি একটু মন্তব্য করতেন এ ব্যাপারে। না, আমার কথা যে আসলে রাজনীতি তো একটা ট্যাকটিস গেম, এখানে কৌশলী খেলা, কে কত কৌশলী হতে পারে সে জিতবে, এটি নিয়ম। মিউজিক্যাল চেয়ারের মতন খেলতে খেলতে একজনে চলে আসে। কংগ্রেস এত বছর পরে প্রথম কেউ ধরতেই পারেনি যে বিজেপি চলে আসবে ক্ষমতা, কিন্তু চলে আসছে। বিএনপি যদি ওই দিন শেষ মুহূর্তে একদম শ্বাসরুদ্ধকর একটি টকশো, আপনারা অনেক টকশো করেন, কিন্তু ওই টকশোটা ছিল একদম দুই নেত্রীর সাথে কোনদিন তার কথা হয় না, কিন্তু আমরা খুব শ্বাসরুদ্ধকর টকশো, একটি কথা, ইয়েস কে বলবে সে জিতবে। যদি খালেদা জিয়া বলতেন, বেগম খালেদা জিয়া, যে আমি রাজি আছি আপনার প্রস্তাবে, সরকার কালকে 11টার সময় আসেন, আমি হরতাল উড্ডু করতেছি, কি হতো? ওনাকে আলোচনা করতে হতো। নির্বাচনে যদি কিন্তু আমাদের যে দিন গেছে সে কি একেবারেই গেছে নাকি দিনের সকালে আছে রাতের তারার গভীরে? দেরি আছে, কারণ এইটা হচ্ছে কি একটি আপনি নাগরদোলার মতন,
একবার উঠলে কিন্তু দর্শক না। এটা খুব interesting। আমাদের একটু শেষ করতে হচ্ছে, কিন্তু আপনার এই ইন্টারেস্টিং কথা আমি জনাব ইনামত চৌধুরীর কাছে বলছি যে আপনি যেন বলেন, যেদিন গেছে সে কি একেবারেই গেছে জি। না, রাতের সব তারা আছে দিনের আলোর গভীরে, এটাই আমরা বিশ্বাস করতে চাই। যে আমার কাছে মনে হয় না যে এই একটা ঘটনার উপর নির্ভর করে আমরা গণতন্ত্রকে বিসর্জন দেব। গণতন্ত্র এমন একটা ঠুনকো জিনিস যেটা এভাবে ঠুকতে দিলেই আপনার শেষ হয়ে গেল বা থাকলো, এটা মোটেই নয়। গণতন্ত্র আমাদের মজ্জাগত, গণতন্ত্র যেটা আমরা সংগ্রাম করেছি, স্বাধীনতা এসেছি, আমাদের স্বাধীনতার চেতনাই হচ্ছে গণতন্ত্র, এটাই হচ্ছে মূল কথা। এবং আমরা যদি সেই চেতনাটাকে এস্টাবলিশ করতে চাই, তাহলে আমাদের গণতন্ত্রের পথে যেতেই হবে। এটা আজকে আমরা কৌশলের কথা বলছি, আজকে আমরা স্বার্থ সিদ্ধির কথা বলছি, আজকে আমরা নৈতিকতা বিসর্জনের কথা বলছি, কিন্তু না, এই দিনটা নিশ্চয়ই যাবে। আপনি বলেছেন এটা আজকের বাংলাদেশ দেখাবে আগামীকাল। আমরা আশা করব আগামীকাল যেন আসে, আজকের বাংলাদেশের পরিবর্তন দেখতে পায়, এটাই হওয়া উচিত আমাদের আশা। এবং আমাদের আন্তরিকভাবে বিশ্বাস করতে হবে এই ছেলে খেলা আর নয়, অনেক হয়েছে। এখন আমরা একটা প্রান্তে এসে পৌঁছেছি, যখন আমরা সত্যিকারভাবে নিজের দিকে তাকাতে হবে এবং আমাদের আত্মশুদ্ধির পথে যেতে হবে। গণতন্ত্রকে সত্যি আন্তরিক বিশ্বাস করে স্থাপনা করার প্রচেষ্টা নিতে হবে। জনাব, আমি আশা করবো যে এটা আমি আগেও বলেছি যে আন্তরিকতা যদি থাকে এইখানটায় পরিষ্কার করতে হবে আগে, এইখানটা পরিষ্কার যদি হয় তাহলে পরে গণতান্ত্রিক ধারা তো আমরা রক্ষা করবো। যে ভাই নির্বাচন হয়েছে সেই গণতন্ত্র স্বাধীনতা এনেছে যুদ্ধ করে, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছি আমরা, কাজে স্বাধীনতা দেশের জন্য যেভাবে আমাদের থেকে কেউ কম বেশি ছাড়া কম নেই। সুতরাং আমরা চাইবই একটা সুষ্ঠু গণতান্ত্রিক ধারা এদেশে প্রতিষ্ঠিত হোক। সেজন্য এইখানটা পরিষ্কার করে আসতে হবে, মুখে একটা মনে একটা হলে চলবে না। আমরা আশা করব যে সরকারি দল বুঝবে যে আসলে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থাই সরকারের সবচেয়ে বেশি নিরাপত্তা নিশ্চিত করতে পারে। আজকের অনুষ্ঠানে আসার জন্য আপনাদের চারজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।